ওই যাকে বলে মাছের তেলে মাছ ভাজার ব্যাপারটা হয়ে গেল আর কি। তো লাগান হচ্ছে একদম একটা অথেন্টিক ভারত সিনেমা, যেটা ভারতীয় কালচারকে রিপ্রেজেন্ট করে। এই যে গ্রামটা দেখানো হচ্ছে চম্পানির, চম্পানির অ্যাকচুয়ালি কিন্তু ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করছে। এটা স্বাধীনতার পূর্ববর্তী সময়ের গল্প, যখন ব্রিটিশরা দেশ শাসন করত। তো এই যে চম্পানির যে গ্রামটা, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে যে মানুষজন যেখানে রয়েছে আর কি, তারা হচ্ছে মানে অ্যাডজাস্ট করতে, মেনে নিতে, মানিয়ে নিতে, গোলামি করতে বা হাতে পায়ে ধরতে, রিকোয়েস্ট করতে, এইগুলো তারা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে লড়াই করার থেকে। এবারে যেটা আমাদের ভারতের কোথায় একটা নেচার কিন্তু আমরা বলতে পারি, ঠিক আছে। তো যেখানে কথাটা বললাম চম্পানির। হ্যালো এভরিওয়ান, আমি সৌভিক, ওয়েলকাম টু সিনেজ্ঞানী। আজকের ভিডিওতে আমরা এমন একটা সিনেমা নিয়ে কথা বলবো যে ছবিটা নট অনলি তার গুণগত মানের জন্য একটা অসাধারণ সিনেমা। এই ছবিটা আজকে 2026-এ 25 বছর পেরিয়ে গিয়েও এই ছবিটা ভারতীয় সিনেমার জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সিনেমা। তো আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন যে আমি আজকে কি ছবি নিয়ে কথা বলতে চলেছি। আজকে আমরা কথা বলবো, আজকে আমরা সেলিব্রেট করব লাগান সিনেমাটাকে নিয়ে, যে ছবিটা সম্প্রতি 25 ইয়ার্স কমপ্লিট করেছে। তো আপনারা সবাই জানেন যে লাগান হচ্ছে সর্বশেষ ভারতের সিনেমা যেটা অস্কারে একদম যেটাকে বলে টপ 5 নমিনেশন বা একদম ফাইনাল নমিনেশন, সেইখানে এই ছবিটা নমিনেট করেছিল। এবং আপনারা জানেন যে এই ছবিটা নো ম্যানস ল্যান্ড বলে একটি সিনেমার কাছে লাগান ছবিটা শেষ পর্যন্ত হেরে গেছিল। কিন্তু তারপরও আজকে এই 2026-এ দাঁড়িয়ে, মানে 25 বছর পেরিয়ে গিয়েও আর কোনো ভারতীয় সিনেমা কিন্তু অস্কারের একদম ফাইনাল লিস্টে, মানে যেটা আমরা অস্কারের মধ্যে যে নমিনেশন দেখানো হয় টপ 5 লিস্ট যেটাকে আমরা বলে থাকি আর কি, তো সেখানে কিন্তু আর কোনো ভারত সিনেমা জায়গা করে নিতে পারেনি। তো লাগান ছবিটার মধ্যে কি এমন ছিল, এই ছবিটা কেন অস্কারের মধ্যে জায়গা করে নিতে পেরেছিল, আজকে আমরা সেটা নিয়ে ডিসকাস করব ডিটেলে। তো লাগান ছবিটার কথা যদি ওঠে, সর্বপ্রথমে যেটা আমার মনে হয় সেটা হচ্ছে যে এই ছবিটা একটা পিওর ভারতীয় সিনেমা। কেন কথাটা আমি বললাম, তার কারণ হচ্ছে শুধুমাত্র একটা সিনেমা ভারতে বসে বানানো হচ্ছে সেটা ভারতীয় সিনেমা না। ব্যাপারটা হচ্ছে যে আজকে আমরা অনেক ছবি দেখতে পাই যেটা হয়তো ভারতে বসেই বানানো হচ্ছে, কিন্তু তার লুক অ্যান্ড ফিল, তার যে সবকিছু টেকনিক্যালি সবকিছু দেখে সেটা কোনোভাবে কিন্তু ভারত সিনেমা বলে মনে হয় না। এর আগেও বরফি ছবিটাকে অস্কারে পাঠানো হয়েছিল, কিন্তু যদি আপনারা দেখেন বরফি সেই ছবিটা, সেটা চার্লি চ্যাপলিন, মিস্টার বিন, বাস্টার কিটনের ছবি থেকে বিভিন্ন জায়গা থেকে সিন তুলে ছবিটাকে কিন্তু বানানো হয়েছিল। এবারে আমার এখানে বক্তব্য হচ্ছে যে আপনি একটা সিনেমা বানাচ্ছেন যেটা বিভিন্ন বিদেশি ছবি থেকে, চার্লি চ্যাপলিন থেকে শুরু করে বাস্টার কিটন, মিস্টার বিন, এদের থেকে মানে নিয়ে সিন তুলে একটা ছবি বানাচ্ছেন। মানে আপনি ওদের দেশেরই সিনেমা থেকে আপনি নিচ্ছেন, ওদের দেশের কন্টেন্ট থেকে নিচ্ছেন, আবার তাদেরকেই আপনি সে ছবিটা অস্কারে পাঠাচ্ছেন। মানে এটা ওই যাকে বলে মাছের তেলে মাছ ভাজার ব্যাপারটা হয়ে গেল আর কি। তো লাগান হচ্ছে একদম একটা অথেন্টিক ভারত সিনেমা, যেটা ভারতীয় কালচারকে রিপ্রেজেন্ট করে। এই যে গ্রামটা দেখানো হচ্ছে চম্পানির, চম্পানির অ্যাকচুয়ালি কিন্তু ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করছে। এটা স্বাধীনতার পূর্ববর্তী সময়ের গল্প, যখন ব্রিটিশরা দেশ শাসন করত। তো এই যে চম্পানির যে গ্রামটা, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে যে মানুষজন যেখানে রয়েছে আর কি, তারা হচ্ছে মানে অ্যাডজাস্ট করতে, মেনে নিতে, মানিয়ে নিতে, গোলামি করতে বা হাতে পায়ে ধরতে, রিকোয়েস্ট করতে, এইগুলো তারা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে লড়াই করার থেকে। এবারে যেটা আমাদের ভারতের কোথায় একটা নেচার কিন্তু আমরা বলতে পারি, ঠিক আছে। তো যেখানে কথাটা বললাম চম্পানির অ্যাকচুয়ালি কিন্তু ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করছে। এবার অন্যদিকে ভুবন যে চরিত্রটা, যেটা আমির খান প্লে করেছিলেন, তো এই যে ভুবন চরিত্রটা, সে হচ্ছে এদের থেকে আলাদা। সে হচ্ছে ব্যতিক্রম চিন্তাভাবনা সে বিলিভ করে, এবং আমরা জানতে পারছি যে অ্যাকচুয়ালি ভুবন এই যে চিন্তাভাবনাটা, এটা সে পেয়েছিল তার বাবার কাছ থেকে। তার বাবাকে দেখতে পায় না, কিন্তু তার মায়ের বর্ণনা থেকে বুঝতে পারে যে বাবা একসময় কিন্তু ওরকমই একজন ব্যতিক্রম চিন্তাভাবনার লোক ছিলেন, যে বৈশিষ্ট্যটা ভুবন তার বাবার থেকে পেয়েছে।
এবার আপনার সবাই এটা জানেন যে কোনো কিছু পরিবর্তন আনতে গেলে ব্যতিক্রমী চিন্তা ছাড়া কিন্তু হয় না। মানে আপনি যদি আপনার যে স্ট্রেট ফরওয়ার্ড যে চিন্তা ভাবনা, যেটা নিয়ে মানে আমরা সমাজে বেঁচে রয়েছি, যেটা সমাজে চলে আসে চিন্তা ভাবনাটা, সেই চিন্তা ভাবনা নিয়ে যদি আপনি চলেন, আপনি কিন্তু পরিবর্তন আনতে পারবেন না। আপনাকে পরিবর্তন আনতে গেলে কিন্তু সবসময় কিন্তু ডিফারেন্ট কিছু কিন্তু ভাবতে হবে। তো ভুবন সেটাই কিন্তু করে, এবং সে কিন্তু চ্যালেঞ্জটা সেটা কিন্তু অ্যাকসেপ্ট করে নেয়। যে যে ওই যে যখন ক্যাপ্টেন যখন বলে যে গাহির তুম হামে স্কেল পে হারাও, এই যে যখন ডায়লগটা বলে, হাম তুমহারা লাগান মাফ কর দেগা, এই যে যখন ডায়লগটা বলে যখন আর কি, ঠিক আছে, তো ও কিন্তু চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নিচ্ছে। এবারে যখন চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছে, তারা কিন্তু মানে এই গ্রামটা এরা কিন্তু ক্রিকেট সময় জানে না, এরা হচ্ছে গিল্লি ডান্ডা, যেটা বাংলার ডাঙ্গুলি বলি আর কি। তো এরা তো গিল্লি ডান্ডা খেলেছে, যেটা মানে কাইন্ড অফ ক্রিকেটের মতো। ক্রিকেট একটা মানে খুবই অতি ক্ষুদ্র সংস্করণ আর কি। একটা আপনারা জানেন যে ক্রিকেট খেলাটা ইংল্যান্ড থেকে এসে ক্রিকেট ব্রিটিশ আবিষ্কার করেছিল আর কি। তখন ক্রিকেট খেলা কেউ জানতো না। সুতরাং এখানে অ্যান্টাগনিস্ট যারা, মানে এখানে ব্রিটিশদের পুরো অ্যান্টাগনিস্ট দেখা নেই, সে বিষয়ে পরে আমি আসছি। তো এখানে ব্রিটিশদের যারা রয়েছে, ঠিক আছে, তারা বেশি স্ট্রং, ঠিক আছে। মানে এখানে প্রোটাগনিস্ট রয়েছে, মানে যে ভুবন এবং যে গ্রামবাসী রয়েছে, তারা হচ্ছে অনেক বেশি অপেক্ষা দুর্বল। এবার তাকে খেলাটা শিখতে হচ্ছে। এবার এই যে ভুবন যে দলটা যে গড়ে তুলছে, আপনি দেখবেন যে বহু ছবির ক্ষেত্রে দেখা যাবে, যেটা আমি মানে বলিউড ছবির ক্ষেত্রে বলবো স্পেসিফিক্যালি আর কি, যে কি হয় যে হিরো একটা কিছু করতে চাইছে, কিন্তু তাকে কেউ সঙ্গ দিচ্ছে না, ঠিক আছে। কিন্তু হঠাৎ করে হিরো এমন একটা মোটিভেশনাল স্পিচ দিল যে সবাই একসাথে ট্রান্সফার হলো, সবাই একসাথে তার দলে চলে আসলো। এইখানে কিন্তু জিনিসটা ব্রেক করা হচ্ছে। এখানে কি হচ্ছে, প্রথমে ভুবন সে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছে, কোনো গ্রামবাসী তাকে সাপোর্ট করছে না। যেমন এখানে যেমন বলে বিখ্যাত আইকনিক বলেছে না, আইকনিক আর কি, যে ইতনে কা কিয়া ভুবন, এই যে কথাটা বলে আর কি, ওকে কেউ সাপোর্ট করে না। কে সাপোর্ট করে? প্রথমে সাপোর্ট করে তার মা, তারপর করে কে গৌরী, মানে গ্রেস সিং এর ক্যারেক্টারটা। এইরকম করে করে আস্তে আস্তে করে কিন্তু মানে প্রথমে 2 জন, তারপরে 3 জন, 5 জন, এই করে করে ও একটা কিন্তু কমিউনিটি, কিন্তু একটা দল কিন্তু গড়ে তোলে। মানে এমন না যে সবাই একসাথে ট্রান্সফার হয়ে যায়, সেটা ওটা রিয়ালিটিতে কখনোই হয় না। ব্যাপারটা হচ্ছে লাগান ছবিটা, এটা পুরোপুরি কিন্তু এটা মেইন স্ট্রিম সিনেমা, ঠিক আছে, পুরোপুরি মেইন স্ট্রিম সিনেমা। কিন্তু মেইন স্ট্রিম সিনেমার মধ্যেও যেভাবে তারা মানে রিয়েলিস্টিক অ্যাপ্রোচ টেনেছিল, সেটা কিন্তু সত্যি দেখবার মতো। যে 2 থেকে কোথাও 3 জন হলো, 3 থেকে 5 জন হলো, এই করতে করতে একটা দল করছে। এবার দেখবেন কি হচ্ছে, এই যে গ্রামবাসী যে দলটা গড়ে তুলছে, প্রত্যেক কিছু না কিছু একটা স্ট্রেংথ বা পাওয়ার রয়েছে। এবারে ও কি করছে, ভুবন কি করছে, ঠিক বুদ্ধি করে যে যেটা করতে দক্ষ, সেই জিনিসটা সে কিন্তু ক্রিকেটের কাছে লাগাচ্ছে। কেউ হয়তো খুব ভালো দৌড়াতে পারে, তার ক্ষিপ্রতা বেশি, যেমন লাখা, তাকে ভালো ফিল্ডিংয়ের কাছে লাগাচ্ছে। লাখা সেকেন্ডে একটা দাঁড়াতে একটা ক্যাচ নেয়, সেটা রয়েছে। আচ্ছা, তারপরে হচ্ছে কেউ খুব ভালো থ্রো করতে পারে, গলি, যেটা যে ভদ্রলোক হচ্ছে এই ইয়েতে ছিল, গঙ্গা জলে ছিল, সাবমেশন মাংনিরাম, তো সে গলি, সে ভালো থ্রো টিপ করতে, টিপ খুব ভালো, ঠিক আছে, তাকে বোলিং এ দিচ্ছে। এরকম যার যেটা ক্ষমতা, যেটা স্ট্রেংথ, এটা কিন্তু সে তার ক্রিকেটের কাছে লাগাচ্ছে। এইবার যখন 10 জন যখন হয়ে যাচ্ছে যখন আর কি, তখন এবার তারা 11 নম্বর প্লেয়ারটা তারা খুঁজছে, সেটা কি হচ্ছে কাচরা। এবার এই যে কাচরাকে কেউ দলে নিতে আসে না, কারণ সে অচ্ছু সেচে দলিত। এবার এই যে দেখ, এবার কাচরা নিচ্ছে, কারণ কাচরা হচ্ছে স্পিন, তার বল স্পিন করেছিল, কাচরা হ্যাট্রিক করেছে, আপনারা সবাই জানেন আর কি। তো এইবারে কি হচ্ছে, এইখানে কিন্তু একটা কাস্টিং এগেন্স্ট চলে আসছে, এবং ও কিন্তু সেটাকে লড়াই করছে। ওকে কেউ ছুতো না, কেউ টাচ করতো না, ও গিয়ে এখানে কাস্টিংকে জড়িয়ে ধরে, কাস্টিংকে দলে নেয়, এবং ওর দেখা দেখি সবাই কিন্তু ওখান থেকে মোটিভেট ইন্সপায়ার হয়। ও কিন্তু এটাও কিন্তু ব্রেক করে, ঠিক আছে, যে না কাচরা আমাদের সঙ্গে খেলবে, যে এখানে ধর্ম, জাত পাত, কাস্ট, হায়ার কাস্ট, লোয়ার কাস্ট, এসব দেখলে কিন্তু এখানে হবে না। এটা আমাদের নিজেদের লড়াই, যে যদি আমরা খেলাটা জিততে পারি, ওটা হয়তো একটা শুধুমাত্র খেলা, একটা শুধু ম্যাচ, কিন্তু আমাদের যেটা, এটা আমাদের জীবন, যদি আমরা ম্যাচটা জিততে পারি,
আগামী 3 বছর তো আমরা নয়, এই পুরো প্রান্তরে আরো যত গ্রাম রয়েছে কোনো গ্রামে 3 বছর খাজনা দিতে হবে না। আমরা নিজেরা নিজে ফসল তৈরি বানাবো, মানে চাষ করব, যা ফসল হবে সেটা আমরা নিজেরা ভোগ করবো, সেটা আমরা নিজেরা খেতে পারবো, কাউকে ট্যাক্স বা খাজনা দিতে হবে না। লাগান মানে হচ্ছে এটাই, তাদের আমাদের ট্যাক্স বা খাজনা। তো যেখানেও কিন্তু ট্যাক্সের ওখানে দিচ্ছে। এই যে নামটা কাচরা, কাচরা এটা হচ্ছে নোংরা, ঠিক আছে, তার আসলে আমি জানতে হবে না, তাকে সবাই কাচরা বলেই ডাকে, ঠিক আছে, তার ওটাই নাম হয়ে গেছে কাচরা। তো সেটা নিচ্ছে, এখানে কাশ্মীর অ্যাঙ্গেল কিন্তু উঠে আসছে। ছবিটার মধ্যে দেখবেন যে কত সুন্দর করে এই যে কৃষ্ণ রাধার মীরা একটা যে ত্রিকোণ প্রেমে অ্যাঙ্গেল উঠে আসে। মানে এখানে কৃষ্ণ অবশ্য আমির খান, কৃষ্ণ রেফারেন্সের মধ্যে আমরা পেয়ে থাকি। রাধা মানে হচ্ছে গ্রেসি সিং এর ক্যারেক্টারটা, এবং যে চরিত্রটা এলিজাবেথ চরিত্রটা প্লে করেছে র্যাচেল শেলি, ব্রিটিশ অভিনেত্রী। তো তার মধ্যে যেরকমভাবে মীরা রেফারেন্স টানা হয় সত্যি অভূতপূর্ব। এবং শুধু তাই নয়, এখানে শুধু কৃষ্ণের মীরার রেফারেন্স নেয়, তার সঙ্গে সঙ্গে ছবিটার মধ্যে দেখবেন রামায়ণে আমরা সবাই জানি যে বিভীষণ যদি না থাকতো রাবণ মানে রামের সাইডে আর কি, তাহলে হয়তো যুদ্ধটা অনেকভাবে অন্যরকম হতে পারতো। তো এইখানে কত সুন্দর করে এই যে রেফারেন্স টেনে আনছে যে এই যে এলিজাবেথ ক্যাপ্টেনাসের বোন, সে ওদের সাইডে হয়ে, কারণ বিভীষণ কেন সাপোর্ট করেছিল, বিকজ বিভীষণ হচ্ছে সে ন্যায়ের পক্ষে ছিল, সে কিন্তু রামের পক্ষে ছিল তা নয়, সে ছিল যে ন্যায়ের পক্ষে ছিল, অন্যায়ের বিপক্ষে। ঠিক সেই রকমই এই এলিজাবেথ বুঝতে পেরেছিল যে এই গ্রামবাসীদের সঙ্গে বা ভুবনের সাথে কোথাও গিয়ে কিন্তু একটা অন্যায় হিসেবে ডিসক্রিমিনেশন হচ্ছে, যে কারণেই সে গিয়ে কি করছে, সে গিয়ে ভুবনকে সাপোর্ট করছে বা সে গিয়ে ন্যায়ের পক্ষে দাঁড়াচ্ছে, ঠিক আছে, মানে সে তো নিজের দাদা বা ব্রিটিশ এম্পায়ার এগেন্স্টে সে চলে যাচ্ছে আর কি। এবং আপনারা জানেন যে শেষ পর্যন্ত কি হয় আর কি। এবং কোথাও গিয়ে এই যে এলিজাবেথ ক্যারেক্টারটা, এই ক্যারেক্টারটা কোথাও গিয়ে আপনার একটা কষ্ট কিন্তু হবে। এই যে ছবিটার মধ্যে এত লেয়ার্স রয়েছে, এত নুয়ান্স রয়েছে, এই যে ছবিটার মধ্যে বিভিন্ন ক্ষেত্রে মাইথোলজি রেফারেন্সগুলো যে উঠে আসছে, এটাই এই ছবিটাকে একটা পুরোপুরি একটা পিওর ভারত সিনেমা বানাচ্ছে, যেটা ভারতবর্ষকে রিপ্রেজেন্ট করছে। এই কারণেই ছবিটা কিন্তু অস্কারে শেষ পর্যন্ত নমিনেশন পেয়েছিল। জিততে পারেনি সেটা আলাদা বিষয়, কিন্তু ছবিটা শেষ পর্যন্ত নমিনেশন পেয়েছিল। এবং জাস্ট ভাবুন, মানে আজকে মানে সিনেমার অবস্থা কোথায় পৌঁছেছে। অস্কারে তো প্রত্যেকে কোনো সিনেমাতে যাচ্ছে, পাঠাতে হচ্ছে, এটা ঠিক আছে, কিন্তু 25 বছর পরও একটা কোনো সিনেমাও অস্কারে ফাইনালিস্টে, মানে যেটা আমরা নমিনেশন অস্কার মঞ্চে দেখতে পাই, সেখানে জায়গা করতে পারলো না। খুবই অবাক লাগে। শুধুমাত্র ছবিটার মধ্যে যে বিভিন্ন মোমেন্টস যে তা নয়, মোমেন্টস তো অবশ্যই আছে, এক একটা সিন আইকনিক সিন, মানে অসাধারণ সিনগুলো লেখা, অসাধারণ এক্সিকিউশন। এই সিনগুলোকে আরো বেশি এলিভেট করছে হচ্ছে এআর রহমানের মিউজিক। অসাধারণ মিউজিকের কাজ প্রতিটা মানে ক্ষেত্রে, ইমোশনাল জায়গাতে হোক, মোটিভ জায়গাতে হোক, যখন ম্যাচটা একদম জমজমাট জায়গায় চলে গেছে সেই জায়গাতে হোক, এক এক জায়গায় যে এক একটা বিজিএমের টোন যে ব্যবহার করেছে এআর রহমান, অভূতপূর্ব। এবং ছবির মধ্যে অন্যতম সম্পদের ছবির গান, প্রতিটা গান এমনও সিচুয়েশনে আসে, শুধুমাত্র গানগুলো যে মানে সিচুয়েশনে ব্যক্ত হচ্ছে তা নয়, প্রত্যেকটা গান দেখবেন গল্পটাকে সুন্দর করে এগিয়ে নিয়ে যাচ্ছে। এবং গানগুলোর মধ্যেও কিন্তু একটা সেপারেট গল্প কিন্তু লুকিয়ে রয়েছে, যেটা গল্পটাকে, প্লটটাকে আরো বেশি করে এনহান্স করতে কিন্তু সাহায্য করছে। এই ছবিটা যদি আমি টেকনিক্যাল অ্যাসপেক্টের কথা বলি, এখানে এই ছবিটা যেরকমভাবে বাংলাদেশে শ্যুট করা হয়েছিল অভূতপূর্ব। মানে এই ছবিটার যে মেকিং ছিল, আপনারা একটা ডকুমেন্টারি নিশ্চয়ই দেখেছেন, দেখে থাকবেন হয়তো, নাম হচ্ছে মেকিং অফ লাগান, যেটা লাগান ছবিটা নিয়ে একটা ডকুমেন্টারি রয়েছে। মানে এই ছবিটা বানানোর নেপথ্যে যে ঘটনা রয়েছে সেটা কিন্তু ইটসেলফ একটা সিনেমা হওয়ার মতোই ঘটনা। যে এই যে যা ব্রিটিশরা এসেছিল, যারা কিন্তু মানে যা ব্রিটিশরা অভিনয় করেছিল, তারা কেউ কিন্তু হিন্দি জানতো না, তাদের ফার্স্ট অফ তাদেরকে হিন্দি ডায়লগ শেখানো হয়, ঠিক আছে, এটা হলো প্রথম। দ্বিতীয় হচ্ছে এই যে এলিজাবেথ চরিত্রটা বা ক্যাপ্টেন রাসেল, আমি এখানে এলিজাবেথ কথা বলবো, মানে এত সুন্দর মানে ক্যারেক্টার, মানে বিদেশি একটা তো অনেকটা আমাদের এখানে এসে অভিনয় করা হয়েছে, কিন্তু কখনো তাদের অভিনয় বা তাদের ক্যারেক্টারটি আমার কিন্তু ওখানে খুব ভালো আমার মনে হয়নি। কিন্তু
এখানে এরা যেরকম পারফরমেন্স দিয়ে গেছিল সত্যি দারুণ আর কি। মানে এলিজা ক্যারেক্টারটা সত্যি মানে মনে হয় ক্যারেক্টার, মানে ক্যারেক্টার শেষ পর্যন্ত কষ্ট হয় আর কি। তো তাদের কিন্তু প্রথমে হিন্দি শেখানো, এবং যেটা ওখানে ঠিক করা হয়েছিল যে কি করা হবে, যে এমন কাউকে নেওয়া হবে যে ক্রিকেট খেলে, মানে ক্রিকেটার কিন্তু পাশাপাশি অভিনয় করে, তাদের না হবে, নাকি অভিনেতা কিন্তু সঙ্গে ক্রিকেটটাও খেলে। তো যেটা করা হয় যে কিছু একটা নেওয়া যারা ক্রিকেটটা একটু খেলতে জানে। তো ওরা যেটা করতো যখন ব্রিটিশ এখানে আসে, ওরা কিন্তু প্রতিদিন কিন্তু ওরা ম্যাচ কিন্তু ওরা খেলতো, ওরা ম্যাচ খেলে প্র্যাকটিস করতো, তারপরে কিন্তু ওরা অরিজিনাল ম্যাচটা শুট করে আর কি। ঠিক আছে, ওরা কিন্তু নিজেরা কিন্তু ম্যাচ খেলে, আপনি ভিডিও দেখেন যদি আর কি দেখবেন যে ওরা কিন্তু মানে শট মারতে পারছে না, বল মিস করছে, কিন্তু ওরা কিন্তু প্রতিদিন কিন্তু ম্যাচ খেলে প্র্যাকটিস কিন্তু করে গেছে। তো এই যে বানানো হয়েছে না, একদম রিয়াল ছবিটা শুট করা হয়েছে অরিজিনাল লোকেশনে, এবং এই যে এতগুলো দর্শক অডিয়েন্স, এদেরকে একদম সেই লরি করে ট্রাকে করে এদেরকে নিয়ে আসা হয়, অডিয়েন্স বিভিন্ন গ্রাম থেকে এদেরকে আনা হয়, এদেরকে হায়ার করা হয় আর কি। ঠিক আছে, তো এই ছবিটা যেভাবে বানানো হয়েছিল, যে সময় নিয়ে বানানো হয়েছিল, এই ছবিটা বানানো নিয়েই কিন্তু সিনেমা হয়, যেটা নিয়ে ডকুমেন্টারি যেটা বললাম যে মিয়ামাছি মেকিং অফ লাগান, যেটা আপনি অবশ্যই দেখে থাকবেন আর কি, না দেখলে এটা অবশ্যই দেখে নেবেন আর কি ডকুমেন্টারিটা। তো মানে অভূতপূর্ব কিছু বলার নেই আর কি। ছবিটা সেখানে টেকনিক্যাল এত ব্রিলিয়ান্ট, ক্যামেরার কাজ, যেভাবে গ্রামটাকে দেখানো হয়েছে, মানে এখানে গ্রামটাই ইটসেলফ একটা চরিত্র হয়ে ওঠে। এই ছবির মধ্যে পারফরমেন্স, এখানে প্রত্যেকটা ক্যারেক্টার আইকনিক, মানে ধরুন যে চরিত্রটা অল্প সময় স্ক্রিনে আসছে তার জন্য আপনার মনে থাকে। ঠিক আছে, আমির খান ছেড়ে দিলাম, আমির খান অসাধারণ ছিল ছবির মধ্যে, গ্রেসি সিং, র্যাচেল শেলি, তারপর হচ্ছে যে অভিনেতা ক্যারেক্টারের নামটা আমার এর মধ্যে মনে পড়ছে না, সরি ফর দ্যাট, সেই অভিনেতা, তারপরে হচ্ছে এখানে ইয়াশপাল শাহমেস, লাখা, তারপরে হচ্ছে এই যে আর্চন যে করেছিল, যে গঙ্গাজল ছিল ভদ্রলোক, ডিএসপি বুড়েলাল, যে ডিএসপি বিড়ি খেত আর কি, সেই অভিনেতা আর কি, তারপরে হচ্ছে রাজ্যশ্রী, এরকম মানে সবাই প্রত্যেক জায়গা থেকে এত ভালো পারফরমেন্স দিয়েছিল না। সাবিনা মনির যে করেছিল, যে গলি যে ক্যারেক্টারটা করেছিল আর কি, ওনার নাম আমি জানি না, সরি ফর দ্যাট। তো প্রত্যেক তাদের ক্যারেক্টার যেমন ভাবে লেখা হয়েছিল, তারা প্রত্যেক জায়গায় কিন্তু খুব দারুণ পারফরমেন্স ডেলিভার তারা কিন্তু করেছিল আর কি, প্রত্যেকে দারুণ করেছিল আর কি। তো সব মিলে আমি এটাই বলবো যে লাগান শুধুমাত্র এটা একা আমির খানের সিনেমা নয়, এটা শুধুমাত্র আশুতোষ গৌরিকের সিনেমা নয়, এই ছবিটা হচ্ছে একটা সামগ্রিক একটা টিম ওয়ার্ক, যেটাতে প্রত্যেকে তার জায়গা থেকে কন্ট্রিবিউট করেছিল বলেই ছবিটা আজকে কিন্তু এত বড় একটা সাফল্য পেয়েছিল। এবং আপনারা যে জানেন যে লাগানের আগে একমাত্র দুটো ছবি, যেটা হচ্ছে মাদার ইন্ডিয়া এবং সালাম বম্বে, এই দুটো ছবি কিন্তু অস্কারে ফাইনাল লিস্টে নমিনেশন পেয়েছিল। এখানে একটা সূত্র যেটা হচ্ছে যে অনেকেই ভাবে যে পথের পাঁচালী অস্কার পেয়েছিল, কিন্তু অ্যাকচুয়ালি তা নাই, এবং অনেকে ভাবে সত্যি পথের অস্কার পেয়েছিলেন, না সেটা নাই। সত্যজিতের অস্কার পেয়েছিলেন হচ্ছে অনারি অস্কার ফর লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড। পথের পাঁচালী অস্কার নমিনেশন পায়নি এবং অস্কারও পায়নি। ঠিক আছে, অস্কার এই তিনটে মানে নমিনেশন তিনটে হিসেবে এখনো অব্দি পেয়েছে। হ্যাঁ, ট্রিপল আর বলতেন যে যেটা পেয়েছিল সেটা হচ্ছে যে মিউজিক ক্যাটাগরিতে, কিন্তু মানে সিনেমা ক্যাটাগরিতে মানে ফিল্ম ক্যাটাগরিতে সেটা কিন্তু পেয়েছিল এই তিনটে ছবি, মাদার ইন্ডিয়া 1957-এ, 1988-এ সালাম বম্বে, এবং 2001 সালে হচ্ছে লাগান। তারপরে কোনো ছবি কিন্তু অস্কার পায়নি। এটাই হচ্ছে কারণ ছবিটা কেন অস্কার পেয়েছিল। ঠিক আছে, এই ছবিটা হচ্ছে একটা পুরোপুরি একটা ভারতীয় সিনেমা, যেটা ভারতবর্ষকে রিপ্রেজেন্ট করে, সেই কারণে ছবিটাকে অস্কার নমিনেশন দেওয়া হয়েছিল আর কি। ঠিক আছে, কারণ ব্যাপারে যেটা বলতে ক্ষেত্রে বললাম যে আপনি বিদেশি ছবি থেকে আপনি নিচ্ছেন, মানে ওদের ছবি থেকে নিচ্ছেন, আবার সেটা ওদেরকে নমিনেশন পাঠাচ্ছেন, সেই ছবি নমিনেশন কেন পাবে, তাই না? তো এটাই ছিল আমার ওপিনিয়ন লাগান এই ছবিটাকে কেন্দ্র করে। ছবিটা আজকের দাঁড়িয়েও 25 পেরিয়েও ছবিটা আজকের দিনেও একটা খুবই গুরুত্বপূর্ণ সিনেমা, নট অনলি অসাধারণ, তার সঙ্গে ছবিটা খুবই গুরুত্বপূর্ণ সিনেমা। তো এই ছবি ঘিরে আপনার কি ওপিনিয়ন সেটা জানাবেন কমেন্ট করে। ছবিটাকে আপনার কিছু জড়িয়ে আছে সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনার কমেন্টে আড্ডা অবশ্যই দিতে আমিও অধীর অপেক্ষা করে রইলাম। আর এই পুরো আলোচনাটা যদি আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন ভিডিও এখানেই শেষ করছি।
দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরে কোনো ভিডিওতে। টিল দেন স্টে বেস্ট, স্টেলি, কিপ ওয়াচিং গুড কন্টেন্ট।